আইএলটিএস প্রস্তুতি যারা নেবেন বা নিতে চাচ্ছেন, আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আর আপনি যদি সেই ব্যক্তিটি হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আইএলটিএস এর উপরে করেছি, যেগুলো আমার এই চ্যানেলে যদি আপনি ভিজিট করেন তাহলে আপনি দেখতে পাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাতে পরবর্তীতে আপনি আমাদের যে ভিডিওগুলো পাবলিশ হতে যাচ্ছে সেগুলো আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আইএলটিএস এর যে প্রিপারেশনের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমি আজকে মেইনলি আলোচনা করব। মেইনলি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে আপনার কি কি প্রস্তুতি নেওয়া উচিত, প্রিপারেশন চলাকালীন সময় আপনার কি কি করা উচিত, এবং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন বা পরীক্ষার সময়কালীন আপনার কি কি জিনিসগুলো আপনার খেয়াল করা উচিত। এই তিনটি বিষয় নিয়ে মেইনলি আমি আজকের ভিডিওটি তৈরি করছি, এবং আজকের ভিডিওটিতে আমি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, চলুন ঘুরে আসা যাক আমাদের আজকের ভিডিওর মূল টপিক, যে আইএলটিএস প্রস্তুতি নেওয়ার আগে, ওই সময় এবং আপনি পরীক্ষা চলাকালীন সময় আপনি কিভাবে কি প্রস্তুতি নেবেন যাতে আপনার কাঙ্ক্ষিত স্কোরটি আপনি পেতে পারেন। যাই হোক ডিয়ার লার্নার্স, আমি প্রথমে একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওর সাউন্ডটা অতটা কোয়ালিটিফুল না। আসলে আমি এই ভিডিওটি করছি আমার একটি ক্লাসরুমে, যে ক্লাসরুমে আমি আইএলটিএস ক্লাস সাধারণত নিয়ে থাকি। তো নর্মালি আমার ভিডিওগুলো আমি করি হচ্ছে, আমাদের একটা স্টুডিও আছে, সেই স্টুডিওতে করি, যেখানে আসলে সাউন্ড যাতে ইকো না করে সেই ব্যবস্থাটা করা আছে। কিন্তু আমাদের এই ক্লাসরুমটাতে এই ব্যবস্থাটি করা না থাকার কারণে আমাদের একটু সমস্যা হবে। তবে আশা করি যদি আপনারা, আমি চেষ্টা করব আপনাদের কাছে কথাটা স্পষ্টভাবে প্রকাশ করে দেওয়ার জন্য। তারপরেও আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আমি মূলত আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আপনি আইএলটিএস যখন প্রস্তুতি নেবেন, অর্থাৎ আপনার আইএলটিএসটা আপনার কেন দরকার। আপনার তো হয়তো আপনি কোনো ইউনিভার্সিটিতে আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তার জন্য আপনার আইএলটিএস প্রয়োজন হচ্ছে, অথবা আপনি মাইগ্রেশন করার প্ল্যান করছেন, তার জন্য আপনার আইএলটিএস প্রয়োজন হচ্ছে, অথবা এখন অনেক সময় আমাদের মাল্টিন্যাশনাল বা বড় বড় কোম্পানিগুলোতে অনেক সময় আইএলটিএস স্কোর থাকলে আমাদের জব পেতে বা প্রমোশন পেতেও হেল্প হয়। এই কারণে হয়তো আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। কারণ যাই হোক না কেন, আপনার আইএলটিএস এর একটা স্কোর দরকার। আর আইএলটিএস এর স্কোরটা যেহেতু কিনতে পাওয়া যায় না, আপনাকে এটা আসলে দক্ষতা অর্জন করে এই স্কোরটা নিতে হবে। তাই এই দক্ষতা অর্জন করতে গেলে কিছু বিষয় আপনার আগে থেকে জানা দরকার, যদি আপনি আইএলটিএস প্রিপারেশনের একজন স্টুডেন্ট হয়ে থাকেন। তো প্রথমেই আমি চলে আসি, আমি একটু আপনাদের সুবিধার জন্য আমার বোর্ডে আমি লিখে রেখেছি আসলে যে তিনটি বিষয় আপনাদের আইএলটিএস প্রিপারেশন নেওয়ার পূর্বে এবং আইএলটিএস প্রিপারেশন চলাকালীন অবস্থায় এবং পরীক্ষার সময় আপনার প্রয়োজন হবে। তো মেইনলি আপনার আইএলটিএস প্রিপারেশনের জন্য তিনটি স্কিল মেইনলি আপনার প্রয়োজন হবে। আমরা অনেকে মনে করি যে আইএলটিএস মানে শুধুমাত্র ইংরেজি স্কিল, ব্যাপারটা এরকম না। আইএলটিএস প্রিপারেশনের জন্য বা আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনার অবশ্যই তিনটি স্কিল লাগবে। এই তিনটি স্কিলকে তিনটি সময় যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন, তবে আশা করি যে আপনার কাঙ্ক্ষিত স্কোর অবশ্যই আপনি পাবেন, যদি আপনার বেসিকটা মোটামুটি ভালো থাকে। কারণ এর আগে আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার বেসিকটা অবশ্যই একটু স্ট্রং থাকা লাগবে। আর বেসিকটা স্ট্রং থাকার উপরে কি কি বিষয় জানতে হয় তার উপরেও আমি সেই ভিডিওতে কিছু আইডিয়া দিয়েছিলাম। তারপর আজকে কিছু আইডিয়া তো আপনি অবশ্যই পাবেন। প্রথমত আসি যে আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার চিন্তা করছেন বা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, তবে তার আগে আপনার কি কি প্রস্তুতি নেওয়া দরকার। আমাদেরকে আসলে এই জিনিসগুলো অনেক সময় আমরা মানে ভালো গাইড আমরা পাই না, যে আইএলটিএস প্রস্তুতি নেওয়ার পূর্বে আমার কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমত বলি, আইএলটিএস সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি, যারা আইএলটিএস সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আইএলটিএস কিন্তু একটা টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তার মানে এটা একটা পরীক্ষা। আর এই পরীক্ষার প্রস্তুতি লাইক আপনাকে ওই পরীক্ষার কোশ্চেন ফরম্যাট, কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, কোন কোন মডিউলের জন্য কতটুকু সময় আছে, এগুলোই মেনলি আপনাকে আইএলটিএস প্রিপারেশন যে ব্যাপারটা সেটাতে মেনলি আপনাকে ট্রেন আপ করা হয়। এরপর এখন এইটাতে যাওয়ার আগে আমার কোন কোন বিষয়গুলো জানা দরকার। মেনলি যেহেতু আইএলটিএসে 4টা মডিউলের উপর আমাদের পরীক্ষা হয়, স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং, এই 4টা বিষয়ের উপরে আমার দক্ষতা যাচাই করা হয়। তার মানে আমি পার্সোনালি বা আমি এই 4টা বিষয়েই কতটুকু দক্ষ। এখন এই 4টা বিষয়ে দক্ষতা অর্জন করে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। এখন এই যে আপনি এই 4টা বিষয়ে দক্ষতা অর্জন করবেন, এটাই হচ্ছে বা আপনি দক্ষ, এটাই প্রমাণ করবে হচ্ছে আইএলটিএস পরীক্ষায়। এখন তার মানে আপনার, আমার মনে হচ্ছে আপনি বুঝতে পেরেছেন যে আপনার কি প্রয়োজন। প্রয়োজনটা হচ্ছে যে আপনি আসলে এই 4টা বিষয়ে কতটুকু পারেন, কতটুকু বোঝেন, কতটুকু দক্ষ। এই কারণে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে আপনাকে মাস্ট এনশিওর করতে হবে যে আপনি এই 4টা বিষয়ে যথেষ্ট পরিমাণে দক্ষ। এই 4টা বিষয় কি কি? এটা হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। তার মানে যেহেতু আইএলটিএসে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরে প্রিপারেশন নিচ্ছেন বা পরীক্ষাটা হচ্ছে, এই কারণে আপনাকে এই তিনটি পর্যায়ের মধ্যে প্রথমেই আপনার জানতে হবে হচ্ছে কি আপনার ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল আছে কিনা।
এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা পৃথিবীর যে কোনো ভাষাকে আমরা সাধারণত যারা লিটারেট পারসন বা এডুকেটেড পারসন তাদের জন্য 4টা স্কিলে আমরা বিভক্ত করেছি বা করে থাকা হয়। সেটা হচ্ছে যে স্পিকিং করতে পারেন কিনা আপনি, লিসনিং করতে পারেন কিনা, বা লিসনিং করতে পারা বলতে হচ্ছে কি শুনতে পারি কিন্তু শুনে বুঝতে পারি কিনা, তাই না? এরপরে হচ্ছে যে আপনি লিখতে পারেন কিনা এবং আপনি পড়তে পারেন কিনা। এই 4টি মেইনলি স্কিল আপনার জাজ করে যে আপনি ওই ল্যাঙ্গুয়েজে কতটুকু দক্ষ। তো এই 4টি স্কিলের ভিতরে আমাদের এখানে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার অবশ্যই 4টি স্কিল লাগবে। আমার পূর্বের ভিডিওতে যখন আমি ভিডিওটি করেছিলাম যে আমি ইংরেজিতে খুবই দুর্বল কিন্তু IELTS 8 পেতে চাই, এক্ষেত্রে আমার কি করা দরকার বা কী করলে ভালো হবে বা আমি আদৌ পাবো কিনা, এটার উপরে আমি একটা ভিডিও দিয়েছি যেটা আমি অলরেডি এখানে আপনি উপরে আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। তো এখন অনেকে আমাকে সেখানে সেই ভিডিওতে প্রশ্ন করেছেন যে আসলে স্যার বেসিক বলতে আপনি কী বোঝাচ্ছেন। আসলে বেসিক বলতে এখানে অনেকে ভাবতেছে যে হয়তো গ্রামার, কিংবা বেসিক বলতে অনেকে ভাবছে হয়তো বা ইংরেজি কিছু ওয়ার্ড মিনিং জানা। আসলে ব্যাপারটা শুধুমাত্র গ্রামার বা ওয়ার্ড মিনিং জানার বিষয় না। বেসিক বলতে ফ্র্যাঙ্কলি স্পিকিং এইটাই যে আপনি যে কোনো ইংরেজি লেখা পড়ে বুঝতে পারেন কিনা, দিস ইজ ইয়োর বেসিক। যদি না বুঝতে পারেন আপনার বেসিক নেই। এখন সেটা লেভেল আছে অনেকগুলো, যেমন আপনি যদি রিসার্চ লেভেলে রিডিং পড়েন সেটা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি কতটুকু, আপনি যদি পত্রিকার কোনো একটা রিপোর্ট পড়েন সেটা আন্ডারস্ট্যান্ডিং কতটুকু, তারপর আপনি যদি সিম্পল কিছু নোবেল কিংবা আপনি কোনো সাহিত্য পড়েন বা ইতিহাস ভিত্তিক কোনো বই পড়েন তার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটা আপনার কতটুকু। অর্থাৎ এই রিডিংয়েরও কতগুলো পর্যায়ে আছে, অর্থাৎ খুব সহজ শব্দ দিয়ে লেখা এরকম কিছু রিডিং হতে পারে, আবার একটু কঠিন, তারপরে আরও বেশি কঠিন শব্দ ব্যবহার করে লেখা হয়েছে এরকম কিছু রিডিংও হতে পারে। তো বিভিন্ন টাইপের রিডিং আছে। তো এর ভিতরে মোটামুটি আপনি যে কোনো একটা সেন্টেন্স যখন আমরা একটা সেন্টেন্স পড়ি, এই সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ড থাকে। তো এই যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো রিডিং স্কিলটা কি, আমি আসলে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর ভিতরে দেখা যায় একটা সেন্টেন্সের ভিতরে আপনার 5টা ওয়ার্ড আছে, তার ভিতরে 3টি ওয়ার্ডের মিনিং আপনি জানেন, 2টি ওয়ার্ডের মিনিং আপনি জানেন না। এখন আপনার ভিতরে রিডিং স্কিল আছে কি না আছে এটা কীভাবে আমরা বুঝবো? নাম্বার 1, আপনার 5টা ওয়ার্ডযুক্ত একটি সেন্টেন্স, এই সেন্টেন্সটা পড়ে আপনি বাকি 2টো ওয়ার্ড গেস করে সেন্টেন্সের মিনিংটা করতে পারছেন, আপনার রিডিং স্কিল আছে। একটা সেন্টেন্সে 5টি ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং জানেন, তারপর আপনি সেন্টেন্সটা মিন করতে পারছেন না, আপনার ভিতরে রিডিং স্কিল নাই। তার মানে বিষয়টা হচ্ছে কীরকম, যে আপনি যে কোনো সেন্টেন্স বা যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো এসে বা কম্পোজিশন আপনি পড়ে তার জিসটা ধরতে পারেন কিনা, সেই পুরো জিনিসটাকে আপনি সামারাইজ করতে পারেন কিনা, তার মূল যে বিষয়টা যা বলতে চেয়েছে অবজেক্টিভটা সেটা আপনি বুঝতে পারেন কিনা, এটাই আসলে মেইনলি আপনার রিডিং স্কিল। তো এই রিডিং স্কিল যে ভোকাবুলারি জানলেই হবে ব্যাপারটা এরকম না, আবার না জানলেও হবে ব্যাপারটা এরকম না। আমি তো আপনাকে ইতিমধ্যে বলেছি যে আপনি 2-একটা ওয়ার্ড মিনিং জানেন না কিন্তু আপনি মিনিংটা গেস করে ফেলতে পারেন, আপনার রিডিং স্কিল আছে। আবার আপনি অনেকগুলো ওয়ার্ড মিনিং জানেন কিন্তু সেন্টেন্সটা মিন করতে পারছেন না, আপনার ভিতরে রিডিং স্কিল নেই। তার মানে ভোকাবুলারি জানলেই যে আপনার রিডিং স্কিল থাকবে বিষয়টা এরকম না। আর এই রিডিং স্কিলকে ইমপ্রুভ করতে হলে আপনাকে বেশি বেশি করে রিডিং পড়তে হবে। বিশেষ করে আপনি ইংরেজি পত্রিকা পড়তে পারেন, ম্যাগাজিন পড়তে পারেন, ওয়েবে ব্লগ পড়তে পারেন, আপনি অনেক কিছু পড়তে পারেন। এবং এই পড়ার অভ্যাসটা যদি আপনি দীর্ঘমেয়াদী করেন, তার মানে প্রতিদিন আধা ঘন্টা করে যদি আপনি 30 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যদি পড়ে যান তাহলে দেখা যাবে আপনার ভিতরে রিডিং স্কিলটা ইমপ্রুভ করবে। এরপর হচ্ছে কি রাইটিং স্কিল। রাইটিং স্কিল জিনিসটা কি? রাইটিং স্কিল হচ্ছে কি আমি আমার মনের কথাগুলোকে বা আমি যা মনে চিন্তা করছি সেই জিনিসগুলোকে আমি লিখে প্রকাশ করতে পারি কিনা। তবে রাইটিং স্কিল এমন একটা স্কিল, এই স্কিল আপনার কিছু গ্রামাটিক্যাল টার্ম অবশ্যই জানতে হবে, কোথায় আপনি পাংচুয়েশন ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন, আপনি লিঙ্কার্সগুলো কীভাবে ইউজ করবেন, আপনার কোন ফর্মেটে আপনি লিখবেন, টেন্সের কোন ফর্মেট বা ভয়েস বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা দিয়ে আপনি লিখবেন, এই জিনিসগুলো আপনার আগে থেকে জানা রাখবে। এগুলো জেনে তারপরে যদি আপনি লিখতে পারেন এবং সেই লেখাটা যদি নির্ভুলভাবে লিখতে পারেন তাহলে আমরা ধরে নিব যে আপনার রাইটিং স্কিল আছে। এটাও কিন্তু একটা বেসিক। এরপরে হচ্ছে লিসনিং স্কিল। আপনি যদি কারোর কথা শুনে বুঝতে পারেন, এখন এখানে অ্যাকসেন্টের কিন্তু একটা ব্যাপার আছে। যেমন লিসনিংয়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা আমরা কথা বলি, আমরা বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা ভারত উপমহাদেশে যারা কথা বলি তাদের কথা বলার ধরনটা কিন্তু অনেকটা একই রকম। এই কারণে দেখা গেছে আমি একজন বাঙালির কথা বুঝতে পারি, আমি একজন শ্রীলঙ্কার, ইন্ডিয়ান, পাকিস্তানি, এরা যদি ইংরেজি বলে এটা আমরা বুঝতে পারি, কিন্তু এটা যদি ইউকে বা ইউএসএ বা নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা কানাডার পিপল যদি কথা বলে তখন আমরা বুঝতে পারি না, বিকজ ইংলিশ ইজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি ইংরেজিটা হচ্ছে তাদের মাতৃভাষা, তো তখন কিন্তু আমরা ধরতে পারি না বিষয়টা। তো এই যে আপনি ওই অঞ্চল ইংলিশ যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ তাদের ভাষাটা আপনি ধরতে পারেন কিনা সেটা হচ্ছে আপনার লিসনিং স্কিল আছে কিনা। ধরতে পারেন বলতে এরকম যে আপনি কোন ওয়ার্ডগুলো সে উচ্চারণ করছে সেই ওয়ার্ডগুলো ধরতে পারেন কিনা, এবং পরিশেষে হচ্ছে কি সে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মিনিংটা গেস করতে পারেন কিনা। এই দুটো মিলিয়ে হচ্ছে লিসনিং স্কিল। একটা হচ্ছে গিয়ে সে যে উচ্চারণগুলো করছে সেই উচ্চারণ যে ওয়ার্ডে করছে সেই ওয়ার্ডটা আপনি ধরতে পারছেন, অথবা আপনি
যে কথাটা সে বলেছে সেই কথাটার মিনিংটা বুঝতে পারছেন, এই দুটো মিলে হচ্ছে লিসনিং স্কিল। এটা যদি আপনার ভিতরে থাকে, এটাও আপনার ভিতরে একটা বেসিক ইংলিশ স্কিল। এরপরে হচ্ছে কি স্পিকিং স্কিল, আপনি নিজেকে প্রকাশ করতে পারেন কিনা কথা বলার মাধ্যমে। অনেকেই আছে আমরা ভালো ইংরেজি জানি, আমার মাথায় অনেক ভালো ইংরেজি আছে, কিন্তু আমরা কথা বলতে গেলে দেখা যায় আটকে যাচ্ছে, কথা বলতে পারছি না। তার মানে আপনার ভিতরে ইংলিশ নলেজ আছে ভালো, কিন্তু আপনি ভালো কথা বলতে পারছেন না। এই কথা বলার জন্য আপনাকে প্রচুর চর্চা করতে হবে। তো এই 4টি জিনিস যদি আপনি ভালো ইমপ্রুভ করতে পারেন, তবেই আপনি চলে যাবেন আইএলটিএস প্রিপারেশনের সেকেন্ড স্টেপে। এখন এই 4টি জিনিস আপনি কিভাবে ইমপ্রুভ করবেন? আপনি করতে পারেন কোর্স করার মাধ্যমে, আপনি করতে পারেন নিজে বাসায় বসে বসে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে। দুইভাবে আপনি করতে পারেন। আপনার জন্য যেটা, আপনি যদি আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি যে কোনো ইনস্টিটিউটে কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনি বাসায় বসে বসে নিজে প্রিপারেশন নিতে পারেন। এবং এই প্রিপারেশনগুলো নিতে একটা সময় এগুলো আপনার হ্যাবিটে পরিণত হবে। সেই হ্যাবিট থেকে আপনি মোটামুটি এই স্কিলগুলোকে ইমপ্রুভ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে। এটা কিন্তু আইএলটিএস প্রিপারেশন চলাকালীন সময়ের কথা আমি বলছি না। এই এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলো আপনার জন্য সাজেশন থাকবে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে। তার মানে এগুলো আগে ঠিক করে তারপরে আপনি আইএলটিএস প্রিপারেশনে যান, এগুলো ঠিক না করে আপনি আইএলটিএস প্রিপারেশনে যাবেন না। তো যাই হোক, আমি আপনাকে ইতিমধ্যে বলেছি, তাহলে রিডিং স্কিলটা পড়ার অভ্যাস করতে হবে। লিসনিং স্কিলটা হচ্ছে বিদেশিদের কথা শোনার, বিশেষ করে ইংলিশ যাদের নেটিভ ভাষা তাদের কথা শোনার অভ্যাস করতে হবে। এবং আপনাকে ইংরেজি লিখতে হবে রেগুলার, প্রতিদিন 1 পাতা 2 পাতা যতটুকু পারেন লিখেন। এবং আপনাকে নিজে ইংরেজি কথা বলতে হবে, বা বন্ধু বা পার্টনারের সাথে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। তাহলে আপনার ভিতরে এই 4টি স্কিল আস্তে আস্তে গ্রো করবে। এখন এই 4টি স্কিল আপনার ভিতরে কতটুকু গ্রো করছে বা কতটুকু এটা আপনার দক্ষতা অর্জন করছে, সেটা হচ্ছে কি আইএলটিএস আপনাকে প্রুভ করবে, যে আইএলটিএস প্রুভ করবে যে আপনার ভিতরে এই স্কিলগুলো কতটুকু হয়েছে। তাহলে এবার চলুন যে আমরা যদি আইএলটিএস প্রস্তুতি নিই, তার পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে কি, আপনার ভিতরে 4টি স্কিল মোটামুটি ইমপ্রুভ করেছে, এখন আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আইএলটিএস টেস্ট প্রিপারেশনের যে ফরম্যাট, সেই ফরম্যাটের উপরে একটা আইডিয়া নিতে। এর জন্য আপনি যেটা করতে পারেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করতে পারেন, আপনি অনলাইনে ভিডিও দেখতে পারেন, আপনি চাইলে অনলাইনে অনেক টিচার আছে তাদের হেল্প নিতে পারেন। কিছু টিচার আছে নন পেমেন্ট নেয়, তাদেরও হেল্প নিতে পারেন। কিছু টিচার আছে যারা পেমেন্ট নেয় না, তাদেরও হেল্প নিতে পারেন। বিভিন্নভাবে আপনি আইএলটিএস প্রিপারেশন সম্পর্কে জানতে পারেন। এখন আইএলটিএস প্রিপারেশন সম্পর্কে জানতে মেইনলি হচ্ছে কি আপনাকে আইএলটিএস কোর্স বা আইএলটিএস কোর্সের উপরে বেস করে, আমরা যে বলি যে আইএলটিএস কোর্স আপনি করবেন, অ্যাকচুয়ালি এই সেকেন্ড স্টেপটাই হচ্ছে সেই আইএলটিএস এর কোর্স। তার মানে আপনি যদি চিন্তা করেন আইএলটিএস কোর্স করে আপনার এই 4টা স্কিল ডেভেলপ হবে না, বিষয়টা এরকম না, তবে সেটা মাত্রায় অনেক বেশি না, যেটা আপনাকে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। তো সুতরাং সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনি আইএলটিএস এর কোশ্চেন কেমন হয়, কয়টা ফরম্যাট আছে, কোশ্চেনগুলোর অ্যান্সার কিভাবে দিতে হয়, সময় কতটুকু থাকে, কয়জন এক্সামিনার পরীক্ষা নিতে পারে, কোন সময় পরীক্ষা হয়, কোর্স ফি কত, এই যে ব্লা 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 আরও যে বিষয়গুলো আপনি জানবেন, এবং ক্রিটিক্যাল কোশ্চেনগুলোকে আপনি কিভাবে অ্যান্সার করবেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আইএলটিএস কোর্স। এখন আপনি নিজের স্কিল ইমপ্রুভ করা শেষ, আপনি আইএলটিএস কোর্সে যান। যেটা লাভ হবে, অনেকেই যেটা করে সেটা হচ্ছে কি নিজে যাচাই না করে প্রথমে আইএলটিএস কোর্সে ভর্তি হয়ে যায়। প্রথম 1-2টা ক্লাস করেই টিচারের লেকচার শুনে সব কিছু অন্ধকার লাগে, তারপরে কোর্সটা ছেড়ে দেয়। আর অনেকে আছে যে আপনাকে মানে আপনার কোনো ধরনের দক্ষতা যাচাই না করে আপনাকে ভর্তি করে ফেলে, এরপরে বলে যে আপনাকে আমি 7 বা 6 পাইয়ে দিব। বাস্তবতায় দেখা যায় যে আসলে আপনি 7 বা 6 তো পরের কথা, প্রিপারেশন নেওয়ার পরে আপনি 2ও পাওয়ার যোগ্য না। কারণ হচ্ছে আপনার ভিতরে যে বেসিক জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার ছিল সেগুলো তো নাই। সুতরাং আপনার ভিতরে সেই রুলসগুলো বা সেই ট্রিক্সগুলো কখনোই কাজে লাগবে না। এর মানে এটা না যে ওনারা ভুল শিখাচ্ছে, ওনারা সঠিক শিখাচ্ছে, কিন্তু ওনাদের সেই শিক্ষাটা নেয়ার মতো লেভেলটা আপনার না। আপনাকে আগে লেভেল আপ করতে হবে, তারপরে সেই শিক্ষাটা বা সেই প্রিপারেশনটা নিতে হবে। তো এই কারণে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে আপনি এই দক্ষতাগুলো অর্জন করুন, এরপরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রতিষ্ঠানে আপনি যেটা আপনার কাছে ভালো লাগে আপনি খোঁজখবর নেবেন। খোঁজখবর নিয়ে যে প্রতিষ্ঠানে আপনার কাছে ভালো লাগে সেই প্রতিষ্ঠানে আপনি আইএলটিএস প্রিপারেশনটা নেবেন। এবং আইএলটিএস প্রিপারেশন নেওয়ার পরে এরপরের যে ধাপটা সেটা কি? আইএলটিএস প্রিপারেশন নেওয়ার পরের ধাপ হচ্ছে যে আমরা এটাকে বলেছি এক্সাম স্কিল। তো এইটা নিয়ে অনেকেই আসলে কথা বলে না। আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি বা এমন অনেক স্টুডেন্ট পেয়েছি আমি নিজেও, যে আমার কাছে আইএলটিএস এ খুব ভালো স্কোর তুলেছে, কিন্তু মূল পরীক্ষায় যে আইএলটিএস এ খারাপ করে ফেলেছে। তো এটা কেন হলো? ব্যাপারটা হচ্ছে যে সে যখন পরীক্ষা দিতে যায় তার ভিতরে একটা মানে এক্সাইটমেন্ট কাজ করে, সে নার্ভাস ফিল করে, এবং যদি কোনো কারণে কোশ্চেন যদি তার মানে সবাই তো একটা এক্সপেকটেশন নিয়ে যায় যে না আমি যে পরিমাণ প্রিপারেশন নিয়েছি আমি হয়তো 6 পাবো, 7 পাবো, 8 পাবো, ওইখানে যে যখন দেখে যে না কোশ্চেন বেশি ট্রিকি হয়ে গেছে, বেশি কঠিন হয়ে গেছে, তখন কিন্তু এটা তার জন্য সমস্যা হয়ে যায়। এই কারণে সে তখন তার ভিতরে যে স্কিলটা গ্রো করেনি আসলে, যে কারণে সে ভালো স্কোর তুলতে পারেনি, ইংলিশ ভালো, অর্থাৎ এই স্কিলগুলো ভালো থাকা সত্ত্বেও এক্সাম স্কিল না থাকার কারণে সে কিন্তু আইএলটিএস এ ভালো স্কোর নাও তুলতে পারে। তো এক্সাম স্কিলগুলো জিনিসটা কি? সেটা হচ্ছে কি আপনাকে কোন কোশ্চেন বোঝা, কোশ্চেন
বুঝে তার অ্যান্সার দেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি করা। তারপর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, যদি আপনি খুব বেশি মানে টেনশন না করে আপনি যদি কঠিন কোনো প্রশ্ন পেয়ে যান সেটা স্ট্রেসটাকে আপনি কীভাবে মানে আপনি রিমুভ করবেন, সেটা রিমুভিং ফিয়ার অফ এক্সামিনেশন। আপনার পরীক্ষা সংক্রান্ত অনেক ভয় আছে আমাদের, সেই পরীক্ষার ভয়টা নিজের ভিতর থেকে কাটানো, এবং টাইম ম্যানেজমেন্ট এবং ওই পরীক্ষার সময় প্রস্তুতি, সময়ের আগে প্রস্তুতি, সময়ের পরে কী করবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এক্সাম স্কিল। তো এই এক্সাম স্কিলটা আসলে ন্যাচারালি মানুষের কীভাবে গ্রো করে, এক্সাম স্কিলটা বেশি গ্রো করা হচ্ছে যে আপনি যদি বেশি বেশি করে আইএলটিএস পরীক্ষা দেন। আমি এরকম অনলাইনে অনেক আইএলটিএস গ্রুপের সাথে আমি নিজেও জড়িত আছি। তো সেখানে অনেক স্টুডেন্ট দেখি যে লিখে দিয়েছে সে 8.5 পেয়েছে, 8 পেয়েছে, কিন্তু সে যখন লিখে তখন আমি যখন তাকে মাঝে মাঝে আমি কিছু স্টুডেন্টকে কোশ্চেন করি যে আপনি কীভাবে 8.5 পেলেন, সে তখন বললো যে দিস ইজ মাই 5th অ্যাটেম্প্ট। তার মানে হচ্ছে কি সে পঞ্চমবারের চেষ্টায় 8.5 পেয়েছে, প্রথমবারের চেষ্টায় সে পেয়েছিল 6 বা 7, তারপরে হচ্ছে কি 7.5, এভাবে করে তার আস্তে আস্তে গ্রো করেছে। অর্থাৎ পঞ্চমবারে যে আইএলটিএস পরীক্ষা দিতে 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 তার ভিতরে একটা এক্সাম স্কিল গ্রো করেছে। অর্থাৎ এখন সে আইএলটিএসটাকে আর ভয় পায় না, তার ভিতরে কোনো ভয় নেই, যার কারণে সে ইজিলি পরীক্ষাটা দিয়ে দিতে পারছে। তো এই কারণে আপনাকে আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে চেষ্টা করবেন মিনিমাম 10 থেকে 15টা মক টেস্ট দেওয়ার জন্য, অথবা যদি পারেন, যদি আপনার কাছে মনে হয় যে না মানে ইনাফ টাকা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, তাহলে প্রয়োজন হলে আপনি যদি সময় হাতে থাকে তাহলে আপনি 2-1টা পরীক্ষা দেন, অর্থাৎ একটা পরীক্ষা দেন, তারপরে আপনি কাঙ্ক্ষিত স্কোর না আসলে আবার আরেকবার পরীক্ষা দেন, কাঙ্ক্ষিত স্কোর না আসলে আবার আরেকবার পরীক্ষা দেন। যদি আপনার ফাইন্যান্স নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে, আর যদি সেটা নিয়ে সমস্যা থাকে তাহলে আপনি প্রয়োজন হলে অনেকগুলো মক টেস্ট দেন। বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এখন, সেসব প্রতিষ্ঠানের সাথে চুক্তিভিত্তিক মক টেস্ট তারা কিন্তু নেয়, ফ্রাইডে করে মক টেস্ট নেয়। এই মক টেস্টগুলো আপনি দেন, তাহলে এই মক টেস্টগুলো যখন আপনি দিবেন তারা আপনাকে জাজ করবে, আস্তে আস্তে আপনার এক্সাম স্কিলটা বাড়বে, এই যে পরীক্ষার হলে যে ভয়ের প্রিপারেশনের ব্যাপারটা এটা কিন্তু চলে যাবে। অনেক সেন্টার আছে যারা হচ্ছে আইএলটিএস রেজিস্ট্রেশনের সাথে 2টা মক টেস্ট ফ্রি দিয়ে দেয় প্রয়োজন হলে তার আগে। আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে কি মিনিমাম আপনি যদি অনেক বেশি মানে এক্সামিনেশনের ব্যাপারে যদি অনেক বেশি আপনার ভিতরে ভয় কাজ করে, এটা তো আপনি স্কুল জীবনে বা কলেজ জীবনে বা ইউনিভার্সিটি জীবনে করেছে কিনা এটা আপনি খুব ভালো জানেন। যদি এরকম করে থাকে তাহলে আমি বলবো যে আপনি মূল পরীক্ষা দেওয়ার আগে মিনিমাম 10 থেকে 15টা মক টেস্ট দেন। অর্থাৎ আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যেটা করবেন সেটা হলো যে এই 4টি স্কিল আপনি নিজে নিজে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন, প্রয়োজন হলে বিভিন্ন সেন্টার বা কোচিংয়ের আপনি হেল্প নিতে পারেন বা টিচারের হেল্প নিতে পারেন। এরপর আপনি যখন এগুলো মোটামুটি নিজের ভিতরে নিজে স্যাটিসফাইড থাকবেন, না আমি এখন বিদেশিদের কথা বুঝতে পারি, আমি রিডিং পড়ে বুঝতে পারি, আমি নিজে লিখতে পারি, হয়তো ভুলভ্রান্তি হয় কিন্তু পারি, এরপর হচ্ছে কি আমি নিজে নিজে কথা বলতে পারি ইংরেজিতে, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে আইএলটিএস প্রিপারেশনে। এবার আইএলটিএস প্রিপারেশনটাতে আপনি কোনো সেন্টারে ভর্তি হলে সেখানে হন, আর না হলে যদি আপনি নিজে নিজে নিতে চান সেটাও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি যখন আইএলটিএস প্রিপারেশন যখন আপনি নিয়ে নেবেন, এরপর শুরু হবে আপনার এক্সাম স্কিল। আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার পরপরই কিন্তু অবশ্যই আপনি পরীক্ষার হলে বসে যাবেন না, আপনি চেষ্টা করবেন মিনিমাম 10 থেকে 15টা মক টেস্টটাকে দেওয়ার জন্য। এই কয়েকটা জিনিস, অর্থাৎ এই যদি আমি যদি এটাকে স্টেজ চিন্তা করি যে আপনার কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার জন্য, তাহলে স্টেজ 1-এ আপনাকে এই 4টি স্কিল আগে নিজে নিজে ডেভেলপ করে নিতে হবে। এক্সাম 2-তে হচ্ছে স্টেজ 2-তে হচ্ছে আপনাকে আইএলটিএস এর প্রিপারেশনটা নিতে হবে, এবং আইএলটিএস এর যে সকল বই আছে প্রিপারেশন নেওয়ার সময় ধরেন আমরা ক্যামব্রিজ তো করি, ক্যামব্রিজ এখন সম্ভবত আমি যখন ভিডিও করছি তখন লাস্ট সিরিজ 14 পর্যন্ত বের হয়েছে, ক্যামব্রিজ 1 থেকে 14 পর্যন্ত আপনারা প্র্যাকটিস করুন। প্রয়োজনে আরও কিছু বই অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন বইয়ের বাজারে, সেখানে যে আপনি বই কিনে আপনি অন্যান্য আরও যেসব বই আছে সেই বইগুলো নিয়ে একটু প্রিপারেশন নেন। যখন আপনি মোটামুটি প্রিপারেশন নিয়ে যাবেন, আপনি স্যাটিসফাইড না এখন আমি আইএলটিএসটা মোটামুটি বুঝি, প্রথমে আপনার ইংলিশ স্কিল, তারপরে এখন আমি আইএলটিএসটা ভালো করে বুঝি, এখন আপনি আপনার ভিতর থেকে এক্সামের ভয়টা কাটাতে হবে। আর তা করতে হলে আপনাকে কী করতে হবে, এক্সাম স্কিল ইমপ্রুভ করতে হবে। আর এক্সাম স্কিলটা আপনি কীভাবে ইমপ্রুভ করবেন, এক্সাম বেশি বেশি করে দিয়ে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে গিয়ে আপনি আগে কতগুলো মক টেস্ট দেন, তারপর আপনি আইএলটিএস জন্য রেজিস্ট্রেশন করেন, এবং আইএলটিএস যদি আপনার প্রথমবার পরীক্ষায় যদি আপনার ভালো স্কোর না আসে তাহলে আপনি প্রয়োজন হলে 1 মাস বা 1.5 মাস পরে আবার দ্বিতীয়বার পরীক্ষা নেন। একটা জিনিস মাথায় রাখবেন, আইএলটিএস এর এই স্কোর বা এই সার্টিফিকেটটা কিন্তু আপনার বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে। যেহেতু বড় ভূমিকা পালন করছে, আপনি বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার 5 থেকে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। তা যেখানে আপনার 5 থেকে 15 লাখ টাকা আপনি বাইরে যাওয়ার জন্য খরচ করতে পারছেন, সেখানে আইএলটিএস প্রিপারেশনের জন্য মোটামুটি 50 থেকে 1 লাখ টাকা যদি আপনি বাজেট না করেন, তাহলে আপনার জন্য আসলে কাঙ্ক্ষিত স্কোরটা আনাটা খুব টাফ। এখন বলতে পারেন যে স্যার এত টাকা দিয়ে আইএলটিএস করবো, দেখেন বিদেশে যারা আইএলটিএস করছে তাদের আরও বেশি খরচ হচ্ছে। হ্যাঁ, প্রতিবারই আপনি আমি যেটা আপনাকে বললাম যে একটা গ্রুপে পেয়েছে, একজন 8.5 পেয়েছে পঞ্চমবারের চেষ্টা, তার মানে তার আগের 4বারে কিন্তু তার 17,000 করে 4-17 যত হয় অত তার খরচ হয়ে গেছে ইতিমধ্যে। তো সুতরাং এই ব্যাপারগুলো আপনাকে একটু সিরিয়াস হতে হবে। যদি আপনি এই ব্যাপারগুলোতে সিরিয়াস হন তাহলে আশা করি যে আপনার কাঙ্ক্ষিত স্কোর অবশ্যই আসবে। তাহলে কাঙ্ক্ষিত স্কোর পেতে হলে আপনাকে 3টি স্টেজ ফলো করতেই হবে। 1, আইএলটিএস প্রিপারেশন
যদি এখন আপনি যদি নেওয়ার ইচ্ছা পোষণ করে থাকেন, সেটা আপাতত স্টপ করে আগে আপনি আপনার নিজের বেসিক স্কিল স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং এই 4টিকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। এরপর এই 4টি মোটামুটি আপনি যদি নিজের সাথে নিজে স্যাটিসফাইড হতে পারেন যে মোটামুটি আমি পারি, এরপর আপনি সরাসরি আইএলটিএস প্রিপারেশনে চলে যান, আইএলটিএস এর কোশ্চেন ফরম্যাটগুলো প্র্যাকটিস করা শুরু করেন এবং কোর্স আপনি চাইলে করতে পারেন। এটা যদি আপনার হয়ে যায়, থার্ড স্টেজ বা ফাইনাল স্টেজে আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করার আগে মিনিমাম 10 থেকে 15টি মক টেস্ট দেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, ইভেন অনলাইনেও মক টেস্ট দেওয়া যায়। তো অনলাইনে একটা মক টেস্টের সাইট আছে, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এটা আপনাদের জন্য হেল্প করবে। এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম, এখান থেকে আপনি যে অনলাইনে মক টেস্ট দিতে পারবেন। তো মোটামুটি এই 3টি যদি আপনি সমন্বয় করতে পারেন, আশা করি যে আপনার কাঙ্ক্ষিত স্কোর ইনশাল্লাহ চলে আসবে। আর এই 3টি স্টেজ কমপ্লিট করতে গেলে একটু সময় লাগবে, অধৈর্য হওয়া যাবে না। যদি অধৈর্য হন তাহলে কিন্তু আইএলটিএস এর স্কোরটা মোটেও আসবে না। তো যাই হোক, আমি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর যদি মনে হয় যে এটা আপনার উপকারে এসেছে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।